সবাইকে লার্ন ইজি ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আর আজকের ক্লাসের বিষয় হলো বাস্তব সংখ্যা। আর ক্লাস 9-এর কোষে দেখি 1.2 পার্ট 3 এর আগে দুটো ক্লাস অলরেডি হয়েছে। তো আমার ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো বোর্ডে দেখতে পাচ্ছ এক দাগের অঙ্ক। তো এক দাগে নিচের বক্তব্যগুলি সত্য না মিথ্যা লিখি। তো দুটি মূলদ সংখ্যার একের এক দাগে বলছে কি, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা একটি মূলদ সংখ্যা। তো এটা অবশ্যই সত্য। তো এটা কি হবে? সত্য হবে। কেন? যে কোনো দুটো মূলদ সংখ্যা তুমি যোগ করে দেখো, তাদের যোগফল সর্বদা কি হবে? একটা মূলদ সংখ্যাই হবে। দেখো, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা একটি অমূলদ সংখ্যা হবে। তো এটা কিন্তু মিথ্যা কথা। কেন? কেননা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো, ধরো -√2 এটা একটা অমূলদ সংখ্যা, আর +√2 এটা একটা অমূলদ সংখ্যা। তো এই দুটোর যোগফল যদি আমি বের করি তাহলে সমান সমান 0 পাচ্ছি। তো সেটা নিজে কি একটা মূলদ সংখ্যা। এটা ছিল অমূলদ, এটাও অমূলদ, তো এর যোগফল কি হলো? মূলদ হলো। তাহলে এই কথাটা কি হলো? মিথ্যা। দেখো, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা একটি মূলদ সংখ্যা। তো যে কোনো দুটো মূলদ সংখ্যা তুমি নিয়ে গুণ করে দেখো, গুণফল কি হবে? মূলদ সংখ্যাই হবে। তাহলে এটা কি হলো? সত্য। তাহলে এটা সত্য হলো। দেখো, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে বলছে। তো দুটি অমূলদ সংখ্যা নিলাম, ধরো √2 এটা একটা অমূলদ সংখ্যা, √2 এটাও একটা অমূলদ সংখ্যা। তাহলে এদের গুণফল হলো কত? 2। তো এটা কি একটা মূলদ সংখ্যা। তো ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। আবার দেখো, √2 এবং √3 দুটোই অমূলদ সংখ্যা। তো এদের গুণফল হলো √6, এটা কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে দেখলাম আমরা মূলদও হতে পারে, অমূলদও হতে পারে, কিন্তু এরা বলছে সর্বদা মূলদ। তাহলে কি হবে? মিথ্যা। তাহলে বিবৃতি সবসময়ের জন্য সত্য হচ্ছে না, অর্থাৎ মিথ্যা। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। তো এটা তো সত্য, কারণ বাস্তব সংখ্যারই একটা ভাগ হলো মূলদ সংখ্যা। তার জন্য এটা কি হয়ে গেল? সত্য। সত্য। তাহলে এটা হয়ে গেল সত্য। প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। আমরা এই চ্যাপ্টারে বাস্তব সংখ্যা পড়ছি, তার মধ্যে অনেক রকমের সংখ্যা পড়লাম, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, দেখো স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, অনেক অনেক। তো সবাই ছিল বাস্তব সংখ্যা, কিন্তু বলছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ। তাই কি হবে? প্রতিটি বাস্তব সংখ্যা বিভিন্ন রকমের সংখ্যা হবে যেগুলো আমরা পড়েছি, কিন্তু বলছে শুধুমাত্র অমূলদ। তাহলে এটা কি হয়ে গেল? মিথ্যা। এই তো হয়ে গেল এক দাগের সবগুলো অঙ্ক। তো চলো এবার 2 দাগে যাব। তো দেখো, বোর্ডে 2 দাগের অঙ্ক। অমূলদ সংখ্যা বলতে কি বোঝো? 4টি অমূলদ সংখ্যা লেখো। তো দেখো, অমূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায় না বা প্রকাশ করা যায় না, যেখানে p ও q হলো কি পূর্ণ সংখ্যা এবং q ইজ নট ইকুয়াল টু 0 হবে, মানে কিউর ভ্যালু কখনো 0 হতে পারবে না। তো যে এখানে মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা এটাই লিখেছিলাম, যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায়, আর এখানে শুধু যায় না। এই হচ্ছে পার্থক্য, তাদেরকে অমূলদ সংখ্যা বলা হবে। তো যেমন দেখো, √2, √3, তারপর এই যে 1.71, 711, 711, 7 এরকমভাবে ডট ডট দেওয়া রয়েছে, মানে কি এর শেষ নেই। তার মানে একে p/q আকার দেওয়া সম্ভব নয়। এটাও তাই। তো এইভাবে 4টি অমূলদ সংখ্যা আমি লিখে দিলাম। ওকে, তো চলো পরের অঙ্কে যাই। দেখো, পরের অঙ্ক 3 দাগে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনগুলি মূলদ সংখ্যা এবং কোনগুলি অমূলদ সংখ্যা লিখি। তো দেখো, এখানে একটা কথা বলবো, তোমরা নোট হিসাবে লিখে নিতে পারো যে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার স্কোয়ার রুট থাকে,
যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার স্কোয়ার রুট থাকে তাহলে সে মূলদ সংখ্যা হয়, কারণ পূর্ণবর্গ সংখ্যার স্কোয়ার রুট করলে সেটা একটা পূর্ণ সংখ্যাই হয়। তাহলে সেটা কি হয়ে যাবে? অবশ্যই মূলদ সংখ্যা হয়ে যাবে। আর যদি কোনো অপূর্ণবর্গ সংখ্যার স্কোয়ার রুট থাকে তাহলে সে কি হয়? অমূলদ সংখ্যা হয়। ওকে, তাহলে এখানে আমরা সহজেই আর এক হয় কি, যদি দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত হয় তবেও কি হবে? সেটা অমূলদ সংখ্যা হবে। ওকে, তাহলে প্রথমটা দেখো, প্রথমটা লিখে নাও। এটা কি হচ্ছে? পূর্ণবর্গ সংখ্যা 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে তার স্কোয়ার রুট আছে, সুতরাং স্কোয়ার রুট অফ 9 এটার মানে হলো 3। তো 3 একটা মূলদ সংখ্যা, তাহলে প্রথমটা হলো মূলদ। দ্বিতীয়টাও একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা মূলদ। আমি যেগুলোকে মার্ক করছি, টিক মার্ক করছি, এইগুলো মূলদ, আর বাকিগুলো অমূলদ হবে। দেখো এটা 7টা কি? অপূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা অমূলদ হবে না। আমি অমূলদকে ক্রস মার্ক করছি, এটা কেটে দিচ্ছি না। ক্রস মার্ক মানে তোমরা লিখে নেবে ঠিক করে। দেখো 50 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটা অমূলদ সংখ্যা। 100 কি? একটা পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এটার স্কোয়ার রুট আছে মানে মূলদ সংখ্যা হয়ে যাবে। এটা দেখো স্কোয়ার রুট অফ 81 9 ইন্টু 9, দ্যাট ইজ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তো তার স্কোয়ার রুট রয়েছে, তাহলে এটা মূলদ সংখ্যা। 42 এটা অপূর্ণবর্গ সংখ্যা, তার জন্য এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা, এটা মূলদ হবে না। এটাও অপূর্ণবর্গ সংখ্যা 29, তার স্কোয়ার রুট আছে মানে এটাও অমূলদ হবে। দেখো 1000 ও অপূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ বর্গ নয়, পূর্ণ ঘন সংখ্যা, সুতরাং এটাও অমূলদ সংখ্যা হবে। ওকে, হয়ে গেল। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বোর্ডে কি রয়েছে? 4 দাগ, সংখ্যা রেখায় স্কোয়ার রুট অফ 5কে স্থাপন করি বা করো। তো এখানে কথা হচ্ছে সংখ্যা রেখাটা কি সেটা আগে বুঝতে হবে। তো সংখ্যা রেখাটা হলো সংখ্যার একটা সরল রেখা যার উপরে কিনা সকল বাস্তব এবং কাল্পনিক সব সংখ্যারই অবস্থান রয়েছে। তো স্কোয়ার রুট অফ 5 এটা একটা বাস্তব সংখ্যা, তো এরও অবস্থান অবশ্যই সংখ্যা রেখার উপর রয়েছে। তাহলে সেটা আমরা এবার ড্র করব। তো সংখ্যা রেখায় কিভাবে আমরা করব? আগে একটা সংখ্যা রেখা আমি এখানে ড্র করব, তোমরা স্কেল পেন্সিল দিয়ে করবে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো এখানে ধরো এটা 0 মার্ক করলাম, তো এইগুলো ঘরগুলো কিন্তু একদম মেপে মেপে নেবে স্কেল দিয়ে। এটা 1 ইউনিট, এটা 2 ইউনিট, এটা ধরো 3 ইউনিট। এটা প্লাস ওই দিক হয় প্লাস, আর এই দিকটা -1 ইউনিট, এটা -2 ইউনিট, -3 ইউনিট। তো আমি কি করব? এখানে স্কোয়ার রুট অফ 5কে স্থাপন করব। তাহলে তোমরা এখানে কি করবে? সেট স্কোয়ার দিয়ে, সেট স্কোয়ার মানে এরকম দেখবে জ্যামিতি বক্সে ত্রিভুজ আকারের দুটো সেট স্কোয়ার থাকে, একে বলা হয়, একটা হচ্ছে দুটো সাইড সমান, দুটোই এরকম, তো এটার এই সাইড আর এই সাইড ইকুয়াল হয়। তো এটা হচ্ছে 45 45 90 এর সেট স্কোয়ার, আর এটার হয় এটা 30, এটা 60, আর এটা 90। তো এইগুলো কি কাজে ব্যবহার করা হয়? প্যারালাল লাইন ড্র করতে, অর্থাৎ সমান্তরাল সরলরেখা ড্র করতে, অথবা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে। তো এটা ধরো এখানে নিয়ে এই দাগের সঙ্গে এটাকে ম্যাচ করিয়ে তাহলে এই বরাবর টানলে কি হবে? এখানে লম্ব হলো, এইভাবে আমি টেনে নিলাম, ধরো ওটা দিয়ে এই টানলাম। তো এখান থেকে দেখো এটা হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? যেহেতু এটা লম্ব টেনেছি, তো এখান থেকে 1 ইউনিট কম্পাসের সাহায্যে এখান থেকে 1 ইউনিট মেপে নিলাম, সেটা এখান থেকে এইভাবে কেটে নিলাম। তাহলে এই যে মূল বিন্দু আর এটাকে অ্যাড করে দেব। তাহলে এবার কি হলো? একটা সমকোণী ত্রিভুজ হলো। আর পিথাগোরাসের উপপাদ্যতে আমরা জানি কি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় কি? অতিভুজ। অতিভুজ। আর একটা বাহু হয় লম্ব, এটা লম্ব হলে এটা হয় ভূমি। তো তোমরা সবাই জানো আশা করি। তাহলে এখান থেকে আমরা জানি কি, অতিভুজ স্কোয়ার, আমি অতি লিখছি অতিভুজকে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই হয়। তাহলে এখান থেকে অতিভুজ সমান সমান আমি লিখতে পারি কি, স্কোয়ার রুট অফ, এই স্কোয়ার এইদিকে এসে স্কোয়ার রুট হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, ভূমি স্কোয়ার। তাহলে এখানে দেখো আমার এটা হলো ভূমি, ভূমি হচ্ছে 2,
আর এটা হলো লম্ব, তো লম্ব হচ্ছে 1, তাহলে এখানে আমি লিখতে পাচ্ছি লম্বর জায়গা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে এখানে হলো 1 এর স্কোয়ার মানে 1 আর 2 এর স্কোয়ার মানে 4, দ্যাট ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 5। তো অতিভুজের মাপ হয়ে গেল কত? স্কোয়ার রুট অফ 5। তো তোমরা কম্পাসের কাঁটাকে এখানে ফোটাবে মূল বিন্দুতে, আর পেন্সিলের মাথাকে এখানে রাখবে, এখানে রেখে একদম এইভাবে বসিয়ে এখান থেকে বৃত্তচাপটা এই মূল সংখ্যা রেখাকে কোথায় সেট করলো? এখানে সেট করলো। তাহলে এইটাকে আমি ধরো পি বিন্দু মার্ক করে দিলাম। তাহলে এবার লিখবে, দেখো এইসব লেখা লাগবে না, এগুলো তো আমি বোঝালাম তার জন্য এত কিছু লিখলাম। তাহলে তোমরা লিখবে কি এর নিচে? সংখ্যা রেখায় পি বিন্দু হলো স্কোয়ার রুট অফ 5 এর অবস্থান। ওকে, হয়ে গেল। তো এইভাবে দেখাতে হবে। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্ক 5 দাগ, সংখ্যা রেখায় স্কোয়ার রুট অফ 3 কে স্থাপন করো। তো আমি সংখ্যা রেখা ড্র করছি। সংখ্যা রেখার দুই দিকে অ্যারো সাইন দিতে ভুলে গেলে কিন্তু নম্বর দেবে না। তো এখানে 0 তোমরা সুন্দর করে আঁকবে, এটা +1, এটা +2, এটা +3, এখানে -1, এখানে -2, এখানে ধরো -3। তো এবার কি করব আমি? দেখো এবার আমি কোনোভাবেই কি করতে পারছি না, স্কোয়ার রুট অফ 3 অতিভুজকে কিছু একটা নিলে, তো ধরো 2 নিলাম, আর ইয়েকে 1 নিলে দেখছি আমি কি হয়, লম্বকে 1 নিলে তো এর স্কোয়ার রুট হলে কত হতো? স্কোয়ার রুট অফ 5 হতো। তো আমি যদি দুটোকে 1 1 করে নিই, এটাও 1 নেব, এখানে লম্বটা 1 নেব, তাহলে স্কোয়ার রুট অফ 2 হচ্ছে, কিন্তু 3 পাওয়া যাচ্ছে না এইভাবে। তাহলে আমি দুটোভাবে করতে পারি। আমি প্রথমে দেখাচ্ছি স্কোয়ার রুট অফ 2 ড্র করব। প্রথমে স্কোয়ার রুট অফ 2 ড্র করব, মানে 1 ইউনিট এখানে সেট স্কোয়ার দিয়ে এখানে লম্ব টেনে নিলাম। তাহলে কম্পাসের সাহায্যে এখান থেকে এই 1 ইউনিটের মাপটা এখানে কেটে নেব। কেটে নিয়ে এবার কি করব, এটা অ্যাড করব। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, যার কি হচ্ছে, লম্ব 1 ইউনিট, ভূমি 1 ইউনিট। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার স্কোয়ার রুট করলে স্কোয়ার রুট অফ 2 হয়। তাহলে এই যে অতিভুজটা পেলাম, এটা হয়ে গেল কত? স্কোয়ার রুট অফ 2। তাহলে এবার আবার সেট স্কোয়ারের সাহায্যে এই রেখাংশের উপর আবার কি করলাম, পারপেন্ডিকুলার ড্র করলাম। আবার সেই কম্পাসের সাহায্যে 1 ইউনিট এখান থেকে কেটে নিলাম, এই। তাহলে আবার মূল বিন্দুর সঙ্গে ওইটাকে অ্যাড করলাম। তাহলে আবার একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, যার ভূমি হচ্ছে কত? দেখো ভূমি হচ্ছে স্কোয়ার রুট অফ 2 আর লম্ব হচ্ছে 1। তাহলে তার স্কোয়ার রুট করলে এখানে অতিভুজ পেয়ে যাব। অতিভুজ মানে এই বাহু, তাই তো? তাহলে এটা স্কোয়ার রুট 2 স্কোয়ার করলে 2 হয়, আর 1 এর স্কোয়ার 1 হয়, তাহলে স্কোয়ার রুট অফ 3 পেলাম। তাহলে এই মাপটা হলো কি? স্কোয়ার রুট অফ 3। তাহলে এটা হয়ে গেল স্কোয়ার রুট অফ 3। তাহলে এই মাপটাকে কম্পাসের সাহায্যে এইভাবে এনে এখান থেকে এইভাবে এনে এখানে বসালাম। তাহলে বসালে এটাকে পি মার্ক করলাম সেই আগের মতো, এই যে পি। তাহলে লিখে দেবে যে সংখ্যা রেখায় পি বিন্দুই হলো স্কোয়ার রুট অফ 3 এর অবস্থান। বাস, আর একটা প্রসেস, সেটা আমি মুখে বলে দেব, জাস্ট তোমরা কি করবে, এটা করার দরকার নেই, তবে শিখে নিতে পারো। যারা বেশি ম্যাথকে পছন্দ করো তাদের জন্য আমি একটু দেখাবো। ধরো আমি মাইনাসের দিকটা লিখছি না, এখানে 0, এখানে 1, এখানে 2, আর এখানে হলো 3। তো আমি এই 2 ইউনিট নিলাম, আর 1 ইউনিটকে সেন্টার করে 1 ইউনিট ব্যাসার্ধ নিয়ে আমি একটা কি করলাম, এখানে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এবার সেই 1 ইউনিট মাপ নিয়ে এই 2 এখানে বসিয়ে এখানে 1 ইউনিট কেটে নিলাম। তাহলে এই 2 থেকে এই বিন্দুর ডিস্টেন্স হলো কত? 1 ইউনিট। আর এবার আমি যদি এই মূল বিন্দু আর ওই বিন্দুটাকে যোগ করে দিই এইভাবে, তাহলে একটা কি ত্রিভুজ পেলাম। দেখো এই যে এইটা একটা ত্রিভুজ হলো এখান থেকে, এই যে। আর আমরা উপপাদ্যতে পড়ব যে অর্ধবৃত্তের মধ্যে যে কোণ তৈরি হয়, মানে এইটা যদি একটা অর্ধবৃত্ত হয়, তাহলে এর মধ্যে এইভাবে যত কোণ আঁকবে না কেন, যেখানে যেভাবে কোণ আঁকো না কেন, এই কোণ সব কি হবে? 90 ডিগ্রি হবে, মানে সমকোণ হবে। এটা
সব কি হয়ে যাবে, সমকোণ হবে। তাহলে এই কোণটা সমকোণ, এটা সমকোণ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল কি আমার অতিভুজ। তাহলে এই অতিভুজ হচ্ছে আমার 2, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস কি হবে, লম্ব আছে 1 স্কোয়ার সমান সমান তার স্কোয়ার রুট করলে, কি পেয়ে যাব, এটাকে লম্ব করেছি তাহলে এটা ভূমি পেয়ে গেলাম কত, ভূমি পেয়ে গেলাম এটা, তাহলে 4, 2 এর স্কোয়ার 4 মাইনাস 1 দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 3। তার মানে এই বাহুটার মাপ তখন আমি পেয়ে যাচ্ছি কত, স্কোয়ার রুট অফ 3। তাহলে কম্পাসের সাহায্যে এখানে কম্পাসের কাটা ফোটাবে, এখানে পেন্সিলের মাথা রেখে এইভাবে যদি টানি এখানে পি বিন্দু পাবো, পি। তাহলে সংখ্যা রেখায় পি বিন্দুই হলো স্কোয়ার রুট অফ 3 এর অবস্থান। হয়ে গেল, কি আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের কোশ্চেন, আর এটাই আজকের ক্লাসের এবং এই ইউনিটের শেষ অঙ্ক। তো একই সংখ্যা রেখায় কি করতে বলেছে, স্কোয়ার রুট অফ 5, স্কোয়ার রুট অফ 6, স্কোয়ার রুট অফ 7 এবং স্কোয়ার রুট অফ -6, স্কোয়ার রুট অফ -8, মাইনাস স্কোয়ার রুট অফ 11 এইগুলোকে স্থাপন করতে বলেছে। তাহলে সংখ্যা রেখাটা আগে ড্র করবে সুন্দর করে। এই তো আমার এবার দুই দিকই লাগবে, মাইনাসের দিকও লাগবে। তো এখানে 0 নিলাম, এটা ধরো +1, এটা +2, এটা +3, এটা ধরো +4। তো এটা -1, -2, -3, এই হলো -4। তো সংখ্যা রেখা অলরেডি এঁকে ফেললাম। তো এবার আমি স্কোয়ার রুট অফ 5 কীভাবে আঁকি সেটা শিখেছি। তো 2তে সেট স্কোয়ারের সাহায্যে এখানে লম্ব টানবো, এখান থেকে 1 ইউনিট কেটে নেব, তারপর এটা এখানে জুড়ে দেব। তাহলে এইটা পেয়ে গেলাম স্কোয়ার রুট অফ 5। তাকে এখান থেকে এইভাবে কম্পাসের সাহায্যে এখানে ধরো এ বিন্দু, এ মার্ক করলাম। তো এ বিন্দু হয়ে গেল কি স্কোয়ার রুট অফ 5। এবার এই যে রেখাংশ এটার উপরে এইগুলোর নাম দিতে পারো তুমি। তো এর উপরে কি করবে, আবার লম্ব টানবে। তো এখান থেকে আবার 1 ইউনিট কেটে নিলাম, এই যে। তো এটা এখান থেকে এটা জুড়ে দিলাম। তাহলে দেখো স্কোয়ার রুট অফ 5, তার উপরে লম্ব টেনে এখানে 1 ইউনিট নিলাম, তাহলে এটা পেয়ে যাব দেখো স্কোয়ার রুট অফ 6। তাহলে এটার মাপ এখান থেকে এইভাবে কেটে নিলে দেখো এটা এখানে আসবে, এখানে কোথাও আসবে। তাহলে এটা ধরো বি বিন্দু। এই হয়ে গেল স্কোয়ার রুট অফ 5, স্কোয়ার রুট অফ 6। আবার এটার উপরে পারপেন্ডিকুলার ড্র করো। তো এখান থেকে আবার 1 ইউনিট নিয়ে এটা আর এটা অ্যাড করো। তাহলে এটা হয়ে গেল কত, স্কোয়ার রুট অফ 7। তো এখান থেকে কম্পাস বসিয়ে কাটা বসাবে এখানে, আর এখানে পেন্সিলের মাথা নিয়ে এইভাবে টানবে, দেখবে এখানে পাবে পয়েন্টটা। তো এটা ধরো সি পয়েন্ট। তাহলে এ বি সি যথাক্রমে স্কোয়ার রুট অফ 5, স্কোয়ার রুট অফ 6 আর স্কোয়ার রুট অফ 7কে নির্দেশ করছে। তো এই দিকে অনেক হিজিবিজি হয়ে গেল, তাহলে আমি আবার এই দিকে এঁকে নিই। স্কোয়ার রুট অফ 6 আঁকতে গেলে এই দিকে প্রথমে আমি কি করব, প্রথমে স্কোয়ার রুট অফ 5 আঁকবো। তো এটা ধরো 1 ইউনিট কেটে নিলাম, তাহলে এটা আর মূল বিন্দু অ্যাড করলাম, তাহলে এটা পেলাম স্কোয়ার রুট অফ 5। এখানে পারপেন্ডিকুলার ড্র করলাম, 1 ইউনিট কেটে নিলাম, তাহলে এটা পেয়ে গেলাম কত, মাইনাস, দেখো অ্যাকচুয়ালি স্কোয়ার রুট অফ 6 তার মাপটা এটা হয়ে গেল স্কোয়ার রুট অফ 6। এর মাপটা যখন এই দিকে কেটে নেব, তো এটা মাইনাস ডিরেকশন দেখাচ্ছে। তাহলে এটা ধরো ডি বিন্দু, -6 স্কোয়ার, মাইনাস স্কোয়ার রুট অফ 6 দেখাচ্ছে। তাহলে এই হলো। এবার আমি এখানে এই যে পারপেন্ডিকুলার ড্র করেছিলাম, কারণ এটা 2 আছে, আর এখানে যদি 2 ইউনিট নিয়ে এখানে এটা অ্যাড করি, তাহলে দেখো 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার তার স্কোয়ার রুট, মানে এটা হয়ে যাবে তখন স্কোয়ার রুট অফ 8। তাহলে এটা স্কোয়ার রুট অফ 8 হলো। আর এর মাপটাকে আমি যখন কেটে নেব, তাহলে কি হবে, এখানে আসবে ধরো 3 থেকে কম হবে, এখানে আসলো ধরো। তো এটা ধরো ই বিন্দু, মাইনাস স্কোয়ার রুট অফ 8 বোঝাচ্ছে। তো একইভাবে যদি স্কোয়ার রুট অফ 2 আঁকি, তাহলে এখানে আমার কি করতে হবে, লম্ব নিতে হবে, এখানে 1 ইউনিট নিয়ে এখানে যোগ করব, তাহলে এটা পেয়ে যাব স্কোয়ার রুট অফ 2। এখানে পারপেন্ডিকুলার ড্র করব, এখান থেকে 3 ইউনিট নেব, 3 ইউনিট নিয়ে এটার মূল বিন্দু যোগ করলাম। তাহলে দেখো এটা স্কোয়ার রুট অফ 2, তার স্কোয়ার করলে কত হবে, 2 হবে।
আর এই সাইডে নিয়েছি 3, 3 এর স্কোয়ার করলে হবে 9, 9 আর 2 11। তার মানে এটা হলো এই যে এই লাইনটা, ভালো করে খেয়াল করো, এই লাইনটা হয়ে যাবে আমার কি, এই লাইনটা হয়ে যাবে আমার স্কোয়ার রুট অফ 11। তো এর মাপটা আমি যখন এইভাবে নিয়ে আসব, তো এটা 3 থেকে বাইরে আসবে, তো এটা ধরো এফ বিন্দু। তাহলে এইভাবে আমি মাইনাস স্কোয়ার রুট অফ 11কেও একই সংখ্যা রেখায় বসাতে পারলাম। ওকে, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলো না। আর কোনো অসুবিধা থাকলে এই ক্লাসে আর কি কি হলে ভালো হতো সেই সব যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।